যাদেরকে হাতে ধরে রাজনীতি শিখিয়েছেন, কাউন্সিলর, নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক করেছেন, তারা অনেকেই একে একে পাশ থেকে সরে গেছেন। তবু তিনি লড়াই করার মানসিকতা ছাড়ছেন না, কারণ তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যতই বলি, এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক অবস্থা কি? কি ভাবছেন বলুন তো উনি এ সময়? কি করতে পারেন উনি এ সময়? কি করা উচিত? না, এই সবটাই আমি বলবো না। আমাদের সঙ্গে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। স্যার নমস্কার, বেঙ্গল ভয়েসে স্বাগত। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে রাজনৈতিক অবস্থান কি আমরা প্রত্যেকে জানি, কিন্তু ওনার মনের অবস্থা, মানে মনোরোগ বিশেষজ্ঞরা সব থেকে ভালো বুঝতে পারবেন আমাদের থেকে। কি মনে হয় ওনার এখন মনের অবস্থাটা ঠিক কি, মানসিক অবস্থা কি? দেখো, ডিসক্লেমার দিতেই হয়, কারণ আমি তাকে সামনাসামনি না দেখে কোনো প্রফেশনাল ওপিনিয়ন দিতে পারি না। কিন্তু প্রথমেই যদি গানের কলিটা মনে পড়ে যায়, দুশ্মন না করে দোস্ত নে वो काम किया हो, उम्र भर का गम हमें इनाम दिया हो। এই যে 60 জন বিধায়ক তারা বদলে গেল, সাংসদরা প্রায় অর্ধেকের বেশি পা বাড়িয়ে বসে আছেন, নিজের দলের লোকরাই সবচেয়ে বেশি বিশ্বাসভঙ্গতার কারণ হয়। এবং এটা অত্যন্ত হৃদয়কে ছুঁয়ে যায়, কারণ যে মানুষটা এতদিন ধরে দলটাকে তৈরি করেছিলেন, সেই দলের লোকজন যখন তার বিরোধিতা করেন বা তার সাথে বিশ্বাসঘাতকতা করেন, এটা মেনে নেওয়া খুব কষ্টকর। কারণ নায়িকরা জলপ্রপাতের মতো যেরকম নিচে আছড়ে পড়ে, সেরকমভাবে বিশ্বাসভঙ্গতাও একটা মানুষের মনকে খুব কষ্টকর একটা জায়গায় নিয়ে যায়, যেটা হয়তো মানসিক অবসাদে বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্য দিয়েই দোলাচল চলছে। এই সময় ওনার ঠিক কি করা উচিত? মানে এরকম একজন পেশেন্ট মনের অবস্থা নিয়ে যদি আপনার কাছে আসতো বা আসে, তাদেরকে ঠিক কি বলেন আপনি? দেখো, 15 বছর তিনি মন্ত্রিত্ব ছিলেন এবং মুখ্যমন্ত্রীর পদ অলংকৃত করেছেন। তার আগে দীর্ঘ সংগ্রামের ইতিহাস আমরা যদি দেখি, ওনার 5ই জানুয়ারি জন্ম, সেই 1955 সালে, অ্যাজ পার দ্য রেকর্ড। তাহলে এখন ওনার 71 বছর বয়স। তাহলে 71 বছর বয়সে একটা মানুষের মধ্যে বেশ কিছু সমস্যা তৈরি হয়। 65-র পরেই আমাদের অ্যালজাইমার আসে, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হয়, স্মৃতিশক্তি ভুলে যান। তুমি যদি দেখো যে বারবার উনি বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ওনার ভুল হচ্ছে, 2500 কেজির বাচ্চা জন্মাচ্ছে, কখনো উনি ইন্দিরা গান্ধীর সাথে রাকেশ রোশনের কথা বলছেন, রাকেশ রোশন চাঁদে গিয়ে কী করছেন। তাছাড়া ওনার মনে হচ্ছে কাজী নজরুল ইসলাম হয়তো মহাভারত লিখেছেন। প্রত্যেকটা জায়গা বিশ্বমাতা বলেছেন। প্রতিটা জায়গায় যখন ওনার এই ওয়ার্ড ফাইন্ডিং ডিফিকাল্টিগুলো হচ্ছে, তখন বুঝতে হবে। এবং তার যে ছন্দের অনুপ্রাসে কথা বলার একটা প্রবণতা এবং নিজেকে একটা জাহির করা, একদিকে উনি বলছেন আমি 10টার বেশি ভাষা জানি, আবার যখন জুনিয়র ডাক্তারদের সাথে তিনি বলছেন তুমি ইংরেজিতে বলো না, বাংলাতে কথা বলো। তাই যে এই দুটো বিপরীতধর্মী ব্যাপার আমরা দেখতে পেয়েছি। তারপর ওনার মধ্যে আমি সব কিছু পারি, সব জানতে, এরকম একটা ব্যাপার রয়েছিল। সেটার কারণটা হচ্ছে তার সেই নার্সিসিস্টিক ইগো। নার্সিসাস ছিলেন হচ্ছে গ্রিক গড। আমরা দেখেছি পলিটিক্যাল অ্যাবিউজ ইন সাইকিয়াট্রি ওভার দ্য ইয়ার্স হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা মজা করে বলা হয়, যদি হিটলারে যদি কেউ সঠিকভাবে চিকিৎসা করতো, তাহলে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধটাই ঘটতো না। নার্সিসাস নিজের আয়নায় নিজের ছবি দেখে মনে করেছিল যে আমার কোনো কম্পিটিটর এসছে, আমার চেয়েও কেউ বেশি সুন্দর হতে পারে। তাই এই নার্সিসিস্টিক ইগো থাকলে মানুষ কখনো বিরুদ্ধাচরণ সহ্য করতে পারে না। নিজের আত্মগরিমা, বড় বড় কাট আউট, এবং সময় যে যে সমস্ত বিধায়ক বা সাংসদ বা পৌরপিতা, পৌরমাতা বা সাধারণ পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য, গ্রাম পঞ্চায়েতের সদস্য, ব্লক বা তারা কোনো টাউনের কোনো প্রেসিডেন্ট বা সেক্রেটারির পদ অলংকৃত করেছেন, তারা যেন তেন প্রকারে তাকে তুষ্ট করতে চাইতো। ফলে কি হয়েছে, তিনি কিন্তু এই গ্রাউন্ড রিয়ালিটি থেকে একদম উঠে গেছেন 13 তলায়। 13 তলা থেকে কিন্তু আমরা নিচের তলা থেকে বুঝতে পারবো না যে নিচের মানুষের কি, টপ ডাউন অ্যাপ্রোচ না করে বটম আপ অ্যাপ্রোচ। তার ফলশ্রুতি হয়েছে এই নির্বাচনী ফলাফল। এবং তার মধ্য দিয়ে একদিকে ওয়ার্ড ফাইন্ডিং ডিফিকাল্টি, তার সাথে একটা প্যারানয়িয়া, সন্দেহের বাতাবরণ, আমার লোকরাই আমার বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। সব কিছু কারণে তোমার মনে থাকবে একটা ঘটনা, যে ওনার একটা জায়গায় রাত্রেবেলা মাথা ঘুরে পড়ে যান। উনি বলেন ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এবং কেউ ধাক্কা দিচ্ছে। আমরা সবাই জানি একটা ভেটাইগো, এরকম পশ্চাল হাইপোটেনশন হতে পারে। এরকম বহু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। এই প্রত্যেকটা জায়গায় কোথাও না কোথাও একটা উদ্ভূত মানসিক সমস্যা হচ্ছে, এবং সেটার জন্য যথোপযুক্তভাবে যদি সদর্থকভাবে সেটাকে নিয়ে এসে মানুষ দেখান বা অ্যাসেসমেন্ট করেন, তাহলেই বলা সম্ভব তার কি করা প্রয়োজন। আর এই মুহূর্তে উনি যে আবার ওই ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা করছেন,
সেটা কতটা কঠিন? মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কি বুঝতে পারছেন এই যে ঘুরে দাঁড়ানোর, এতগুলো সাংসদ চলে যাওয়ার পথে বিধায়করা প্রায়ই চলে গেছেনই বলা যেতে পারে। তো এই সময় এই লড়াইটা সম্ভব কি আর এই ৭২-৭৩ বছর বয়সে? না, কেন সম্ভব নয়? উনি তো এখনো মুখ্যমন্ত্রী, উনি তো ইস্তফা দেননি। তাহলে ওনাকে কি করে? উনি তো পুরো ডিনায়াল মোডে ছিলেন। আর ডিনায়ালটা হচ্ছে একটা ইম্যাচিওর ডিফেন্স মেকানিজম। মানে আমরা যত ডিফেন্স মেকানিজম সিগময়েড ফ্রয়েড বা অ্যানা ফ্রয়েডের তত্ত্ব রয়েছে, তার মধ্যে ইম্যাচিওর ডিফেন্স বা ম্যাচিওর ডিফেন্স আছে, তারপর প্রজেকশন আছে, নার্সিসিস্টিভ আমাদের ডিফেন্স মেকানিজমগুলো রয়েছে, পার্সোনালিটি ট্রেট রয়েছে। তা এই যে ডিনায়াল মোডে কি হয় আমি অস্বীকার করি। আমাদের এলিজাবেথ কুবলার রস তিনি বলেছেন যে আমরা সাধারণত যখন আঘাত পাই ৫টা স্টেজ আসে। প্রথম স্টেজটাকে বলা হচ্ছে শক অ্যান্ড ডিসবিলিফ অ্যান্ড ডিনায়াল। মানে আঘাত, চৌঠা মেরে ইলেকশনের রেজাল্ট বিকেল ৪টের পরে আমি মানতে পারছি না, এ হতে পারে না। ডিসবিলিভ, অসম্ভব। তারপরে কি হচ্ছে, শক অ্যান্ড ডিসবিলিফের পরে আসে হচ্ছে একটা অ্যাঙ্গার, প্রচণ্ড রাগ, যে কারচুপি করা হয়েছে, এসআইআরে ২০,০০০ করে নাম বাদ দেওয়া হয়েছে। তখন আমরা কি প্রজেকশন করছি, মানে আমি দলের হাতটাকে, নিজের হাতটাকে স্বীকার না করে অন্যদিকে ডাইভার্ট করছি। তারপরে বার্গেনিং, দর কষাকষি। এই সময় যেন আমার দলের সাংসদ বিধায়করা থাকে, আমরা তাদের ডেকে আনছি, তাদেরকে পদলঙ্কর দিচ্ছি, মিটিং করছি, নতুন করে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। তারপরে যখন আসে একটা ডিপ্রেশন, এবার দেখছি আমার দলের সবাই চলে যাচ্ছে, প্রায় নেই, শূন্য ভাড়ার ৪জন বিধায়ক পড়ে আছে আর ১-২জন সাংসদ পড়ে থাকছে। তলানি ভাড়ে মা ভবানী। তখন কি হচ্ছে, তখন তার ডিপ্রেশন আসে এবং লাস্টে অ্যাকসেপ্টেন্স, বুঝতে পারে এবার রাজনৈতিক সন্ন্যাস নিতে হচ্ছে। কারণ বাম জমানাকে সরাতে গেলে যে পরিশ্রম ৩৪ বছর ধরে করতে হয়েছে, তারপরে ১৫ বছর, ৪৯ বছরের এই রাজনৈতিক কেরিয়ার, আর নতুন করে ঘুরে দাঁড়াতে গেলে কোনো কোমরের মানে ডাক্তার দেখাতে হবে, অর্থোপেডিক সার্জন যদি ভালো বেল্ট দিতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, বা হয়তো হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি করতে পারেন, তাহলে একটা ঘুরে দাঁড়ানোর চান্স আছে। কিন্তু ভেরি সরি টু সে, এটা ঘুরে দাঁড়ানোর পরিস্থিতি আর ওনার মধ্যে নেই, বিকল্প খুঁজতে হবে। সেই বিকল্প বা ভালো থাকার পথ মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কি বলবেন যে ছবি, ওই কবিতা, গল্প, গান এসব? দেখুন, ওনার তো আমি তো কাছাকাছি পৌঁছতে পারবো না, কারণ ওনার ৩০০টির বেশি ছবি ন কোটি টাকার বেশি মানে দামে বিক্রি হয়েছে। তা সেই ছবির মর্মার্থ আমি অন্তত বুঝিনি, আমি বোঝার চেষ্টা করেছিলাম, কিন্তু সারা রাত আমার ঘুম আসেনি যে ওই ছবিটা ঠিক কী প্যাঁচাচ্ছে না কি হচ্ছে। সেটার মধ্যে একটা ক্যাকটাসের মতো লাগলো, তারপরে দেখা হলো তার কি চুলের মতো আসছে, তারপর সেটা থেকে অনেকটা উড়ন তুবড়ির মতো দেখতে হলো। কিন্তু নিচের দিকে আবার দেখলাম একটু লাল লাল মায়ের চোখের জলের মতো কি। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা মনে হয় যেটা এসছে, সেটা উনি আজকে যদি মানে অনুধাবন করেন বা বিশ্লেষণ করেন, তাহলে বুঝতে পারবেন ওনার যে কফিনের শেষ পেরেকটা, সেটা ওই ৯ই আগস্ট ২০২৪ অভয় আন্দোলন থেকে শুরু হয়েছে। সেই দিনের যে বড় ব্লান্ডার করেছেন, একের পর এক তুমি যদি ধরো, তাহলে সারদা, নারদা, রোজ ভ্যালি থেকে শুরু করে এই যে আমাদের প্রত্যেকটা জায়গায় মিথ্যাচার করা, পঞ্চায়েত প্রধানের দুর্নীতি, শাহজাহানের সন্দেশখালি থেকে শুরু করে শওকত মোল্লার ভাঙড়, প্রত্যেকটা জায়গায় তিনি দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দিয়েছেন, কারণ তার দলটাকে মজবুত রাখতে হবে। তার আত্মসমীক্ষা ছিল না, এবং তারপরে শেষ পেরেকটা দিয়েছে হচ্ছে এই আইপ্যাক নামক সংস্থাটা, যে যারা একদম কর্পোরেটভাবে করতে গিয়ে পুরো প্যাক প্যাক, তিনি নিজেই বলেছিলেন এখন তার যে সেই হ্যাক করে নিয়ে গিয়ে কোথায় চলে গেল প্রতীক জৈন অ্যান্ড কোং, তাদের তো তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে অবস্থায় দেখতে দেখতে শেষ অবধি দেখা গেল তার পাশে কেউ নেই। এবং তিনি বিশ্বাস করতে পারছেন না যে তারা এরকম যাদের তুলেছেন। সবচেয়ে দুঃখজনক যে মানুষটি দল বদলালেন দুবার, সিপিএম দল থেকে এসে তিনি তৃণমূল কংগ্রেস করলেন, তাকে সসম্মানে রাজ্যসভার সাংসদ করা হলো, তাকে এখন বিরোধী দলনেতার মর্যাদা দিতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক তার কাছে আর নেই। এবং তার নিজের কাছের মানুষ, ঘরের সেটাও মানুষ, স্বীকার করলেন যে সিপিএমই ঠিক করেছে। সেটা এখন আত্মোপলব্ধি হচ্ছে, কারণ উনি বুঝতে পেরেছেন যে যাদের উনি নিয়েছেন পদ তারা যোগ্য ছিল না, এবং তারা এত সুন্দর প্রত্যেকে, আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের যারা এই নির্বাচিত বিধায়ক বা সাংসদরা, তারা কিন্তু নাদিয়া কোমানিচের নাম শুনেছে কিনা জানি না, রোমানিয়াতে তিনি জিমন্যাস্টিক্সের মানে ধুরন্ধর ছিলেন। তারা এত ভালো ডিগবাজি খেতে মনে আর কাউকে দেখিনি। বর্তমানে তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে যেটা বলেছেন, বিভিন্ন ক্যাটাগরি অফ তৃণমূল কংগ্রেস আছে, পাঁচিলে বসে থাকা বা চটি চাটা, বা হয়তো পরিবর্তনের জন্য অপেক্ষা করে থাকা, কেউ অনুতপ্ত তৃণমূল আছে। তো বিভিন্ন ক্যাটাগরি তৃণমূলের মধ্যে হঠাৎ করে একটা নতুন আমাদের বিজেপির যে রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলেছেন যে
আমাদের মধ্যে একটা ভালো তৃণমূল হয়তো আছে, সেই ভালো তৃণমূলের মধ্যে একটা কম্পিটিশন পড়ে গেছে। তাই মনস্তাত্ত্বিক দিক থেকে বুঝতে হবে এই যে তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়করা কি হঠাৎ করে চেঞ্জ হলো, সামারসল্ট খেলো, তার একটা কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে তারা আইপ্যাক দ্বারা নির্যাতিত। আইপ্যাকের সাথে তো দেখাই করা যায় না। যুবরাজের সাথে দেখা কোথা থেকে করবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যদিও সেই সর্বভারতীয় এখন সর্বটালিগঞ্জ হয়েছে, তা সর্বকালীঘাট তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়ে যদি এখন দেখা যায় যে তার কাছে দেখা করতে গেলে 4 ঘন্টা 6 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, 18-22 বছর বয়সের কর্পোরেট ছেলেমেয়েদের কাছে যেতে হচ্ছে, তাদের কাছ থেকে টিকিটের জন্য টাকা চাইতে হচ্ছে। একজন মুখপাত্র তো বলেই দিয়েছেন যে তার কাছে কত টাকা চাওয়া হয়েছিল। তাই প্রত্যেকটা জায়গায় দুর্নীতির যে ঘুঘুর বাসা ঘুণে ধরা যে সিস্টেমটা চলছিল, সেটা শুধুমাত্র প্রশাসনিক দিক থেকে নয়, দলের অভ্যন্তরেও চলছিল, যার ফলশ্রুতি পচা ডিম ছোড়া হচ্ছে এখন। থ্যাংক ইউ স্যার। আমরা জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ঘুরে দাঁড়াবেন বা আদৌ সেটা সম্ভব কিনা, সেটা তো সময় বলবে। তবে আপনাদের ঠিক কি মনে হয়, স্যারের সাথে আপনারাও কি একমত? কমেন্টে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।